Students, how are things with you? Hope you are doing well. Assalamualaikum, Miss. Walaikum assalam. Hope you are doing well, isn't it? পরীক্ষা কেমন দিয়েছেন? How is your about exam? How is your exam? Especially English. English পরীক্ষা কেমন দিয়েছেন আপনারা? ভালো দিয়েছেন? অ্যানসার নাই কেন? ভালো দেননি নাকি? ও আচ্ছা, অনেকদিন পরে না মিস দিছি। ভালো দিছেন? ঠিক আছে, ভালো দিলেই তো ভালো, তাই না? গুড। আচ্ছা দেখো, অনেকদিন পরে তোমাদের সাথে আবার ক্লাসে দেখা হলো, তাই না? ভালো আছো তো সবাই? সুস্থ আছো? আচ্ছা, ভালো থাকো, সুস্থ থাকো, তাই না? আচ্ছা দেখো, in previous classes I have talked about transformation of sentence and the topic is about simple complex compound, তাই না? হ্যাঁ, today I am going to about বা বলতে পারো I am repeat again transformation of sentence and the topic is about simple complex compound because you are very confused about simple complex compound. তোমরা মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা আসলে ধরতেই পারো না, বলতেই পারো না, তাই না? তাহলে তোমাদের অবশ্যই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বুঝতে হবে, বলতে হবে। আমি তোমাদের পরীক্ষার আগে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অনেকগুলো শেষ করে দিয়েছি, রুলসগুলোও শেষ করে দিয়েছি। তারপরেও তোমাদের সুবিধার জন্য আমার কাছে মনে হয়েছে যে আমি ওই মানে পরীক্ষার জন্য ওই ক্লাসগুলো আমি খুব তাড়াতাড়ি নিয়েছি, মানে খুব ফাস্ট আমি নিয়েছি। তো আজকে আমি একটু স্লোলি যাব। আজকে একটু স্লোলি যাব এবং তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড the topic is today's is কি simple complex compound. If you want to put oil in transformation of sentence, you must be know about the sentence simple complex compound and clause. তুমি যদি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সম্পর্কে ভালো মানে ভালো পারতে চাও, বিশেষ করে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা, তোমাদের যত সমস্যা ট্রান্সফরমেশন পার্টের সবগুলাই বেশিরভাগ হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এই জন্য আজকে আমি তোমাদের সাথে আবার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে হাজির হয়েছি এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড জানতে হলে তোমাকে অবশ্যই এটা প্যাটার্নটা কি, এটা ধরনটা কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের, এটা তোমাকে জানতে হবে, তাই না? আচ্ছা, এবং ক্লোজ সম্পর্ক জানতে হবে। আমি আগের ক্লাসেও তোমাদের বুঝিয়েছিলাম যে ক্লোজটা কি, তারপরে আমি আবার তোমাদের সাথে এটা নিয়ে আবার আলোচনা করব। আজকে গ্রামার পার্ট পড়াবো, পরে তোমাদের আমি ইংলিশ ফার্স্ট পেপারে যাব। একদিন গ্রামার হবে, একদিন ফার্স্ট পেপার হবে, ওকে? আচ্ছা, তো এখন বলো আমাকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সিম্পল মানে কি বলো তো? সোজা, সরল রেখা চিনো? হ্যাঁ, সরল রেখা কি চিনো? আচ্ছা বলো আজকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সিম্পল মানে কি? সোজা, যে সেন্টেন্সটা অন্য কোনো সেন্টেন্সের উপর নির্ভর করে না এবং সে নিজেই নিজের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে, সেটাকে কি বলে? সিম্পল সেন্টেন্স বলে। এবং সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো সিম্পল সেন্টেন্সটা হলো সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে, তাই না? সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে, ফিনিট ভার্ব থাকবে, তাই তো? আচ্ছা, এখন দেখো, তুমি যদি সিম্পল সেন্টেন্স, আমি যদি এটা বলি যে এটা কি সিম্পল সেন্টেন্স? বলো, অ্যানসার মি। আমি জাফরিনকে দেখতে পাচ্ছি। জাফরিন বলো, এটা কি সিম্পল সেন্টেন্স? করিম ইজ এ স্টুডেন্ট, বলো। জি মিস। হ্যাঁ, কেন? দেখো, একটা সাবজেক্ট আছে এবং একটা ভার্ব আছে এবং এটা নিজেই নিজের অর্থটা সম্পূর্ণভাবে
প্রকাশ করতে পারছে, এজন্য এটা হলো সিম্পল সেন্টেন্স। যে সেন্টেন্স একটা সাবজেক্ট এবং ফিনিট ভার্ব থাকে এবং তুমি নিজেই নিজের অর্থটা সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে, সেটাকে কি বলে? সিম্পল সেন্টেন্স বলে। হ্যাঁ, কিন্তু তুমি হয়তো বলো কেন, তুমি যদি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড না জানো তাহলে কিন্তু তুমি চেঞ্জিংটাও করতে পারবে না, ট্রান্সফরমেশনটা করতে পারবে না। কেন পারবে না? তোমাকে যদি কমপ্লেক্স দেওয়া থাকে, তোমাকে যদি ব্র্যাকেটে দেওয়া থাকে যে সিম্পল করো, তো তুমি যদি না চিনো যে যেটা প্রশ্নপত্রে দেওয়া আছে এটা যদি না চিনো তাহলে কি তুমি অ্যানসারটা করতে পারবে? না, পারবে না, তাই না? আচ্ছা দেখো, করিম ইজ এ স্টুডেন্ট, আমি এটা সহজ লিখেছি, কিন্তু এছাড়াও কিন্তু আরো সিম্পল সেন্টেন্স হয়। একটু তোমরা করতে গেলে তখন তোমার ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। দুইটা ভার্ব যদি এক থাকে তাহলে আইএনজি যোগ করতে হয় না। আবার অনেক সময় দুইটা ভার্ব যদি আলাদা থাকে তখন তোমাকে am is are হলে being, have has had হলে having, do does did হলে এগুলা বসাতে হয়, তাই না? যেমন knowing the truth I have very disappointed, মানে এই সত্যটা জেনে আমি আসলে খুবই হতাশ হয়ে গেলাম, এটাও কিন্তু সিম্পল সেন্টেন্স, তাই না? এটাই সিম্পল সেন্টেন্স, মানে কি একেবারে সহজ, আমার এত কঠিন করে বোঝার দরকার নেই, একেবারে সহজ ভাষায় হলো সিম্পল। সিম্পল তো তোমরা জানো যে যার কোনো মানে আধিপত্যতা থাকে না বা অতিরিক্ত কোনো কিছু থাকে না, সিম্পলের মধ্যেই সে তার নিজের ভাষাটা সম্পূর্ণ নিজের ইটা সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারছে, সেটাকেই কি বলে? সিম্পল সেন্টেন্স বলে। আচ্ছা, কমপ্লেক্স, কমপ্লেক্স মানে কি বলো? কমপ্লেক্স তো শব্দটার মধ্যেই কমপ্লেক্স মানে কি? জটিল, জটিল 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 জটিল। বাংলায় তোমরা পড়েছো সরল, জটিল, যৌগিক, এটাই হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সিম্পল হলো সরল, কমপ্লেক্স হলো জটিল, আর কম্পাউন্ড হলো যৌগিক, ঠিক আছে? আর দেখো কমপ্লেক্স মানে কি? কমপ্লেক্সটা তো বলতেছে এটা জটিল, তাই না? তাইলে এটা কি? মানে এটা হলো ক্লোজের উপর নির্ভরশীল হতে হয়, নিজেই নিজের অর্থটা সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না। এখানে দুইটা সাবজেক্ট থাকতে পারে, দুইটা ভার্ব থাকতে পারে, সেগুলা হলো কি? সেগুলা হলো কমপ্লেক্স সেন্টেন্স। দেখো আমি যদি এটা লিখি, দো হি ইজ পোর, হি ইজ পোর, হি ইজ অনেস্ট, যদিও সে গরিব সে হয় সৎ। হ্যাঁ, এখন দেখো তুমি আমাকে বলো এখানে সিম্পল সেন্টেন্স কোনটা? এখানে সিম্পল সেন্টেন্স হি ইজ অনেস্ট, এটা কিন্তু নিজে নিজের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারছে, সম্পূর্ণভাবে নিজেই নিজের অর্থটা প্রকাশ করতে পারছে। আর দো হি ইজ পোর, এটা কিন্তু তোমার মানে কিছু জানার আসক্তি আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে তোমার। এটা কি যদি আমি বলি যদিও সে গরিব, এটা কি হলো সেন্টেন্স? হলো সেন্টেন্স? তো তুমি খালি কতগুলো ওয়ার্ড মিলিয়ে লিখে দিবা সেটা হবে না। সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স মানে হলো যে কতগুলো ওয়ার্ড, শব্দ বা শব্দ সমষ্টি তোমার মিলে একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে হবে, সেইটাকে সেন্টেন্স বলে। তাহলে তো যদি যদি তোমার শুধু ওয়ার্ড লিখে দিলেই সেন্টেন্স হতো, তাহলে তো আমি যদি এই করিম ইজ এ স্টুডেন্ট লিখি, আমি যদি এটাকে লিখি যে স্টুডেন্ট এ ইজ করিম, হয়েছে? বলো, ক্যান ইউ হিয়ার মি? অ্যানসার মি, এটা কি হয়েছে? স্টুডেন্ট এ ইজ করিম ওয়ার্ড তো হয়েছে, কিন্তু হয়েছে? হয়নি, কারণ এটা কি কোনো অর্থ প্রকাশ করছে? সেন্টেন্স এটা হয়নি, সেন্টেন্স হয়নি। তাহলে সেন্টেন্স মানে কি? তোমাকে অবশ্যই সম্পূর্ণ মনের ভাবটা প্রকাশ করতে হবে, সেটাকে কি বলে? হ্যাঁ, সেটাকেই সেন্টেন্স বলে। এখন দেখো দো হি ইজ পোর, আমি যদি এই সেন্টেন্সটা না থাকে তখন এটা কি হবে? এটা হলো কি? এটা হলো কমপ্লেক্স। আর ক্লোজ, আমি এর আগের ক্লাসে তোমাদের বলেছিলাম ক্লোজ মানে কি? বাক্যাংশ, মানে বাক্যের অংশ। হ্যাঁ, ক্লোজের কিন্তু একটা সাবজেক্ট এবং ফিনিট ভার্ব থাকে এবং সেন্টেন্সের অংশ হিসেবে ব্যবহৃত হয়। এটা কি? ক্লোজটা হলো সেন্টেন্সের অংশ হিসেবে ব্যবহৃত হয়, তাই না? আচ্ছা, এখন সিম্পল সেন্টেন্সের দেখো, সিম্পল সেন্টেন্স হলো
ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ মানে স্বাধীন বাক্যাংশ। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ মানে এটা নিজেই নিজের অর্থটা সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারছে, এটা নিজেই নিজের অর্থটা সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারছে, এটাকে কি বলে? ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। আর কমপ্লেক্স সেন্টেন্সে তোমার অবশ্যই একটা ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে। ডিপেন্ডেন্ট মানে কি? নির্ভরশীল। আমরা অনেক সময় বলি না যে তুমি আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হবে কেন, নিজের স্বাবলম্বী হও, নিজে ইন্ডিপেন্ডেন্ট হও, তাই না? এটাই মানে তুমি যেমন ধরো পরীক্ষার কথাই আমি বলি, তুমি এক্সাম দিতে গিয়েছো, তুমি যদি নিজে, তোমার মধ্যে তো 90% বা 100% তোমাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে, তাই না? এটা অন্যের উপর তো তুমি ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারো না। তো এটাই, এটা ডিপেন্ডেন্ট মানে কি? নির্ভরশীল। মানে তুমি একটা সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স হলো সাবজেক্ট থাকে, ভার্ব থাকে এবং একটা ডিপেন্ডেন্ট ক্লোজ থাকে, নির্ভরশীল বাক্য মানে এটা হলো আরেকটার উপর নির্ভরশীল। আর কম্পাউন্ড দেখো, কম্পাউন্ডে ধরো আমি লিখলাম কি করিম অ্যান্ড রহিম, Karim and Rahim are two brothers. Karim and Rahim are two brothers. এই যে দেখো and আর এটা যে যুক্ত করলো যৌগিক বাক্য, যৌগিক বাক্য, এটার মধ্যে ডিপেন্ডেন্ট ক্লোজও দুইটা থাকতে পারে, আবার অনেক সময় ইন্ডিপেন্ডেন্ট ক্লোজও দুইটা থাকতে পারে, তাই না? এটাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লোজ। মানে কমপ্লেক্স সেন্টেন্সে যেটা থাকে, কম্পাউন্ড সেন্টেন্সে যেটা থাকে সেটাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লোজ। ক্লোজ কয় প্রকার? 3 প্রকার, প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লোজ, আর এটা হলো কোঅর্ডিনেট ক্লোজ। হ্যাঁ, তাহলে কি আমার সিম্পল সেন্টেন্সে একটাই সাবজেক্ট ভার্ব থাকবে এবং একটাই প্রিন্সিপাল ক্লোজ থাকবে, তাই তো? আর কমপ্লেক্স সেন্টেন্সে আমার কি থাকবে? কমপ্লেক্স সেন্টেন্সে হলো আমার একটা ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে। আর কম্পাউন্ড সেন্টেন্সে আমার দুইটা ডিপেন্ডেন্ট ক্লোজ থাকতে পারে। হ্যাঁ, দুইটা ডিপেন্ডেন্ট ক্লোজ থাকতে পারে, সেটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্স সাধারণত অ্যান্ড, বাট, অর, ইয়েট, সো এগুলা সাধারণত হয়। আর কমপ্লেক্স সেন্টেন্স হলো দো, অলদো, সিন্স, অ্যাজ, হোয়েন, তারপরে রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, দ্যাট, তারপরে ইফ, এগুলা থাকে। এগুলা থাকলে এগুলা হলো কি কমপ্লেক্স সেন্টেন্স। মানে তোমাকে বোঝার সুবিধার্থে আমি বলে দিলাম যে এই ওয়ার্ডগুলা থাকলে তুমি এটাকে ধরে নিবে কমপ্লেক্স সেন্টেন্স, আর যদি অ্যান্ড, বাট, অর, ইয়েট, তথাপি এগুলা থাকে তাহলে এগুলা কি? এগুলা হলো কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, ইজ ইট ক্লিয়ার অ্যাবাউট সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড? তোমরা কি পরিষ্কার বুঝতে পেরেছো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে? কোনো কি সমস্যা আছে? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? প্লিজ টেল মি। আচ্ছা, এবার তো কমপ্লেক্স সেন্টেন্স আমি তো বললাম। এখন দেখো সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট, একটি ফিনিট ভার্ব এবং একটি মাত্র ক্লোজ থাকে। সিম্পল সেন্টেন্সে কি থাকে? একটি সাবজেক্ট, একটি ফিনিট ভার্ব এবং একটি মাত্র ক্লোজ থাকে। আর কমপ্লেক্সে হলো একটি প্রধান বাক্যাংশ থাকে, মানে প্রিন্সিপাল ক্লোজ থাকে, আর একসাথে এক বা একাধিক আশ্রিত বাক্যাংশ। আশ্রিত কোনটাকে বলেছে? ডিপেন্ডেন্ট ক্লোজ। তাহলে আমি কি বলেছি? সিম্পল সেন্টেন্সে কি থাকে? একটি প্রধান বাক্যাংশ আর একসাথে একটি ফিনিট ভার্ব, একটি মাত্র ক্লোজ থাকে। আর কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রধান বাক্যাংশ, একসাথে এক বা একাধিক আশ্রিত বাক্যাংশ। আর কনজাংশনগুলো হলো দ্যাট, হোয়েন, হোয়াই, হু, হুইচ, হাউ, ইফ, ওয়েদার, বিকজ, অ্যাজ, দো, অলদো, আনটিল, আনলেস, বিফোর, আফটার। ঠিক আছে? আর কম্পাউন্ড সেন্টেন্স হলো একের অধিক প্রিন্সিপাল ক্লোজ এবং কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে, আমি যেটা একটু আগে বললাম। হ্যাঁ, এটা কি? কম্পাউন্ড সেন্টেন্স হলো একের অধিক প্রিন্সিপাল ক্লোজ এবং কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়, যেমন অ্যান্ড, বাট, অলসো, অর, নর, অ্যাজ ওয়েল অ্যাজ, বোথ, নট অনলি, বাট অলসো, নট অনলি বাট অলসো। ঠিক আছে? তাহলে কি সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট, একটা ফিনিট ভার্ব এবং একটা প্রিন্সিপাল ক্লোজ থাকে। আর কমপ্লেক্স সেন্টেন্সে হলো এক বা
কমপ্লেক্স সেন্টেন্সে হলো একটি প্রধান বাক্যাংশ একসাথে এক বা একাধিক আশ্রিত বাক্যাংশ, মানে মেন হলো একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং আরেকটা হলো সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, তাই তো? ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। আর কোঅর্ডিনেটে দুইটাই প্রিন্সিপাল ক্লজ থাকবে, মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং কোঅর্ডিনেটিং বাক্য দ্বারা যুক্ত থাকবে। তাহলে কি তোমাদের আর কোনো সমস্যা আছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এবং ক্লোজ সম্পর্কে? ক্লোজও কি বললাম, ওইটা তো আমি আগেই তোমাদের যখন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড পড়িয়েছি সেখানে আমি ক্লোজ সম্পর্কে বুঝিয়ে দিয়েছিলাম, তাই না? এখন বলো, কোনো সমস্যা আছে তোমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সম্পর্কে? আর কোনো সমস্যা আছে? ক্লোজ হলো প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ, তাই না? আচ্ছা, এখন দেখো আমি তোমাদের কয়টা রুলস বলেছিলাম বলো? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের কয়টা রুলস বলেছিলাম? আমি তোমাদের মনে হয় 12টা রুলস পড়িয়েছিলাম, লাস্টের রুলসগুলা আমি তোমাদের পড়াতে পারিনি, তাই না? আমি শেষ করে দিয়েছিলাম। প্রথমে তোমাদের একটা রুলস ছিল যে ভার্ব প্লাস আইএনজি, তারপরে ছিল সাবজেক্ট ভার্ব প্লাস আইএনজি, তারপরে ছিল হলো আপনাদের subject plus verb 3, subject plus verb plus object plus verb 3, adjective plus noun, তারপরে ছিল subject plus verb plus adjective being, টু আর টু, এই দুইটা ছিল। আর আজকে আমি আপনাদের 4টা রুলস দিয়ে দিচ্ছি, রুলসটা একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? দেখেন দেখেন এটা হলো সিম্পল, কমপ্লেক্স, তারপরে হলো কম্পাউন্ড। আচ্ছা দেখেন, সিম্পলে যদি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস হলো টু বি, এই টু বি মানে আমি কিন্তু টু বি ভার্ব বলিনি, এটা তাহলে কি হবে? কমপ্লেক্সে হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দ্যাট, ঠিক আছে? আর এটা কম্পাউন্ডে হবে অ্যাট। আমি একটা উদাহরণ দিই তাহলে আপনাদের বুঝতে বেশি সুবিধা হবে। হি ওয়াজ থট, THOUGHT, thought to be dead. He was thought that he was dead. He was dead and it was thought. দেখেছেন আমি কি বলেছি বলেন তো? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস টু বি থাকলে যে হি ওয়াজ থট টু বি ডেড, মানে কি তাকে মৃত কল্পনা করা হয়েছিল বা চিন্তা করা হয়েছিল, তাহলে আমি কি বলেছি এখানে দ্যাট হবে, তাহলে কি হি ওয়াজ থট দ্যাট হি ওয়াজ ডেড। মানে কমপ্লেক্স মানে কি, এই যে দেখো হি ওয়াজ থট দ্যাট, আমি যদি দ্যাট পর্যন্ত লিখতাম তাহলে কি হতো, এই যে এটা একটা আমাকে আনতে হয়েছে, এই জন্য আমাকে দ্যাটটা যোগ করতে হয়েছে, এই জন্য এটা হলো হি ওয়াজ ডেড, মানে সে তাকে মৃত কল্পনা করা হয়ে, তাকে চিন্তা করা হয়েছিল যে সে মৃত ছিল। হি ওয়াজ ডেড অ্যান্ড ইট ওয়াজ থট, মানে সে মৃত এবং এটা কল্পনা চিন্তা করা হয়েছিল। আর অবশ্যই খেয়াল রাখবেন, দেখেন এখানে কিন্তু ওয়াজ আছে, আপনি এখানেও ওয়াজ বসাবেন। আপনি যদি আবার কমপ্লেক্স করার সময় ভার্বের এটা চেঞ্জ করে ফেলেন তাহলে কিন্তু হবে না, মানে আপনার সিম্পল সেন্টেন্সটা যদি কমপ্লেক্সে করতে দেয় সেটা যদি আপনার ভার্ব অনুযায়ী থাকে সেটা আপনাকে ভার্ব অনুযায়ী করতে হবে, সেই ভার্ব অনুযায়ী অবশ্যই আপনাকে করতে হবে, ঠিক আছে? এখন দেখেন আরেকটা, দেখেন at the time of, at the time
অফ, তখন কি করবেন? হয়েন। টাইম সময় বুঝালেই হয়েন বসে, এটা আপনারা খুব ভালোভাবে জানেন, তাই না? এট দ্য টাইম অফ, দেখো এট দ্য টাইম of saying his prayer, at the time of saying his prayer, at the time of saying his prayer, a thief broke into, a thief, thief, a thief broke into his room. দেখো মানে কাজ চলা বোঝালে, দেখো এটা কিন্তু কাজটা চলছিল, মানে সে যখন প্রার্থনা করছিল বা সে যখন নামাজ পড়তেছিল, এ থিফ ব্রোক ইনটু হিজ রুম, একটা চোর কি করেছিল? তার রুমটা ভেঙে ফেলেছিল। তাহলে আমি কি করব? এই যে এট দ্য টাইম অফ এর জায়গায় আমি কি বসাবো? হয়েন। হয়েন হি ওয়াজ সেইং হিজ প্রেয়ার, when he was saying his prayer, when he was saying his prayer, a thief broke into her room. A thief broke into her room. দেখো এটা তাহলে আমার সহজ কি হয়, তো আমি উঠিয়ে দিব। He was saying his prayer. He was saying his prayer. And he was saying his prayer, and a thief, thief, a thief broke into her room. A thief broke into her room. ঠিক আছে, তাহলে দুইটা আমি দিলাম। এর আগের রুলসগুলা অবশ্যই আপনারা আবার রিভাইজ দিবেন, ঠিক আছে? আচ্ছা এবার দেখেন আমি কি বলেছি, এট দ্য টাইম মানেই কি? এটা হলো সময় বোঝাচ্ছে, তখন আপনি কি করবেন? হয়েন বসিয়েছি আমি, তারপরে হলো সাবজেক্টটা এখানে এনেছি, হয়েন হি ওয়াজ সেইং হিজ প্রেয়ার, এ থিফ ব্রোক ইনটু, কেন এখানে দুইটা সাবজেক্ট আলাদা। যে ব্যক্তি নামাজ পড়ছিল, চোর তো আর সেই ব্যক্তি ছিল না, সে তো নামাজই পড়তেছিল। তাহলে আরেকজন কি ছিল? আরেকজন হলো সে, ওই চোরটা তখন তার ঘরের দরজা ভেঙে চুরি করলো, ঠিক আছে? এটা কি এট দ্য টাইম অফ কখন হয়? যখন নাকি কাজ করা বোঝায়। আচ্ছা এবার দেখো আমি পরেরটা দিচ্ছি। আচ্ছা এবার দেখো আরেকটা রুলস, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, মানে কি? ভার্বের সাথে যদি ভার্বের আইএনজি যোগ থাকে, ইফ, এটা হবে ইফ, এবং এটা হবে এই যে এখানে যা আছে তাই থাকবে। বুঝতে পেরেছেন? আচ্ছা এবার একটা উদাহরণ দেই, তাইলেই বুঝবেন। বাই রিডিং বুকস, বাই reading books, we can enrich our mind. We can enrich our mind. By reading books, we can enrich our mind. আর এখানে আমি কি লিখবো? If we read books, we can enrich our mind. আচ্ছা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা কি এবার বুঝতে পেরেছেন? তাহলে আপনারা দেখেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা দেখেন, বাই রিডিং বুকস উই ক্যান, মানে বই পড়ে আমরা আমাদের মনকে উন্নত করতে পারি। এটা কিন্তু একটাই সাবজেক্ট এবং একটাই ফিনিট ভার্ব এবং একটা ক্লোজ আছে, এবং এই ক্লোজটা নিজেই নিজের অর্থটা প্রকাশ করতে পারছে। আর আমি যখন এখানে লিখবো যে ইফ উই রিড বুকস উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ড, তাহলে কি হবে? উই রিড বুকস and we can enrich our mind. We can enrich our mind. এখন দেখো আরেকটা দেই, উইদাউট। এই রুলসগুলো তোমরা জানো, তোমাদের কাছে খুব পরিচিত, তাই না? উইদাউটের সাথে ভার্ব বা আইএনজি থাকলে এটা হবে কি? এটা হবে নাবোধক। উইদাউট থাকলে এটা নাবোধক হবে, আর বাই থাকলে এটা হবে হাবোধক, ঠিক আছে?
তারপরে দেখো এখানে হবে একটা ভার্ব, তারপরে হবে অর। এটা কিন্তু ভার্ব হবে এবং অর হবে। উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি, উইদাউট রিডিং, without reading attentively, without reading attentively, you will fail in exam. You will fail, you will fail in exam. মানে তুমি যদি মনোযোগ সহকারে পড়াশোনা না করো তাহলে এটা অবশ্যই আমি কি লিখব, if we do not, if we do not read attentively, read attentively, if we do not read attentively, you will fail in the exam. You will fail in the exam. You will fail in the exam. তাহলে কি হবে, read attentively, read attentively, read attentively, or you will fail in the exam, or you will fail in the exam. বুঝতে পেরেছেন আমি ভার্ব এবং ই কেন লিখেছি, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এবার দেখেন, আমি আশা করি আজকের 4টা রুলসে আপনাদের আর কোনো সমস্যা হবে না। আর আরেকটা রুলস আমি আপনাদের লিখে দিচ্ছি, একটু খেয়াল করবেন, তাহলে কি আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি কি মুছবো? ক্যান আই ইরেজ ইট? সবাই কি তুলতে পেরেছেন? জাফরিন, মুছে দিব? আচ্ছা দেখো আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, হয়েন যুক্ত, হ্যাঁ হয়েন যদি সময় নির্দেশক বোঝায়, হয়েন যদি সময় নির্দেশক বোঝায়, দেখো হয়েন যদি সময় নির্দেশক বোঝায়, দেখো ছোট সময় বুঝালে, ছোট সময় বুঝালে অ্যাট আর ইন, আর ঋতু বুঝালে, ঋতু মানে কি বলো, সিজন, ঋতু বুঝালে ইন বসবে। আর বয়স হলে অ্যাট দ্য এজ অফ, অ্যাট দ্য এজ অফ। ঠিক আছে? আচ্ছা আমি কিছু SW দিচ্ছি তোমাদের। আচ্ছা আচ্ছা, তোমরা কি লার্নিং আউটকাম সম্পর্কে কখনো শুনেছো? বলো তো, লার্নিং আউটকাম কি? বাংলায় দেখেছো শিখন ফল, শিখন ফল, তাই না? আর এটার ইংরেজি কি বলো তো? এটার ইংরেজি হলো লার্নিং আউটকামস। আজকে লার্নিং আউটকামস কি বলো? আজকে কি শিখতে পারলা? আজকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে জানতে পারলা এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিভাবে ট্রান্সফার করতে হয় সেটা সম্পর্কেও তোমরা বুঝতে পারলা, এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সগুলো কোন ধরনের হয় সেটা সম্পর্কে তোমরা জানলা, তাই না? এই শিখন ফলগুলো শুনলে, লার্নিং আউটকামগুলো জানলে তোমাদের অনেক ভালো হবে, তাই না? তোমাদের প্রত্যেকটা বইয়ের মধ্যে কিন্তু শিখন ফলগুলো আছে। আচ্ছা এবার দেখো আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্কটা করো হলো হি ওয়ান্টস his students to be good citizens. তারপরে দেখো when he was a boy he desired to be an Englishman. তারপরে দেখো by working hard you can prosper in life. তারপরে দেখো in spring, SPRING, the cocoa
কোকো মানে কি জানো? কোকো মানে হলো কোকিল। তা কোকো সিংস। এই চারটা তোমাদের এসডব্লিউ হলো। তাহলে আজকে আমরা কি কি পড়লাম আমি আবার একটু রিপিট করছি। দেখো আজকে আমরা পড়লাম হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের চারটা রুলস। একটা ছিল সাবজেক্ট ভার্ব প্লাস টু বি, আরেকটা ছিল সাবজেক্ট ভার্ব প্লাস অ্যাট দ্য টাইম অফ, আরেকটা ছিল বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, আরেকটা ছিল উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে আজকে শিক্ষণফল হলো, লার্নিং আউটকাম হলো, আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের চারটা রুলস সম্পর্কে পড়লাম, এই চারটা রুলস সম্পর্কে জানতে পারলাম, তাই না? সো মাই dear students, stay good and stay home. See you later in the next class. Goodbye students. Thank you.